আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলের রানী গল্পে 33 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নেহা সাবিহা চৌধুরী আর হিয়াকে দেখে অন্যদিকে ফিরে চোখ মুছে সবজি কাটায় মনোযোগ দিল। সাবিহা চৌধুরী রুমে চলে গেলেন, সাথে হিয়াও। কাব্য আর নেহার মাঝে কি হয়েছে না হয়েছে সেটা ওদের হাজব্যান্ড আর ওয়াইফের ব্যাপার। সাবিহা চৌধুরী আর হিয়া এই নিয়ে কথা বলতে চায় না। যদি নেহা নিজে থেকে বলতো তাহলে সেটা অন্য ব্যাপার। সাবিহা চৌধুরী রুমে ফিরে এসে হিয়াকে ডক্টরে কি বলল সত্যি তৌকির চৌধুরীকে বললেন। কিছুক্ষণ পরে শ্রাবণ ওষুধ নিয়ে রুমে ঢুকলো। হিয়ার সামনে দাঁড়িয়ে আদরি গলায় বলল, এত তাড়াতাড়ি ফিরে এলেন তো? কি করব, এসেছি তো তোমার জন্য। ওষুধ? হিয়া শ্রাবণের হাত আঁকড়ে ধরে রুমে ঢুকতে ঢুকতে শুধরালো। এখন কি খালি হাতে আসলে হবে? হবে না তো। শ্রাবণ উঁচু হয়ে বলল, আচ্ছা তো ম্যাডাম কি খাবেন শুনি? নিয়ে আসছি। কিচ্ছু খাবো না, এমনি বললাম। এখন কিছু খেতে পারি না, শুধু ওষুধ স্বাভাবিক হয় তারপর যা ইচ্ছা তাই খাবো, তাই এনে দেব। আর হ্যাঁ শুনুন, একেবারে এত জিনিস আনা আমার কিন্তু পছন্দ না। আপনার তো আবার অভ্যাস খারাপ, একটু জিনিস চাইলে এত এত এনে ভরে ফেলুন। তা চলবে না, আমি বায়না ধরবো আপনি একটু পরপরই এনে দিবেন। শ্রাবণ খুব মনোযোগ দিয়ে শুনছে ওর কথা। ভালো লাগলে এমন শাসন, আবার খেপাতেও ভালো লাগে। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, উফ, আমার বউ বলে কথা, আমি তোমার জন্য বাড়ির সামান্য একটা সব দেব? যখন মন চাইবে বিনা অনুমতি নিয়ে আসবে। হিয়া রেগে গেল। ও বলল, কি আর বুঝাচ্ছি কি? শ্রাবণের বুকে কিল মেরে বলল, আমি কিন্তু তাহলে বাপের বাড়ি চলে যাব। শ্রাবণ ওষুধগুলো রেখে গা ছাড়া ভাব নিয়ে বলল, যেখানেই যাও আমার সন্তান আমার কাছে দিয়ে যেও। হিয়া উত্তরে বলল, এখনই না, অপেক্ষা করুন। ঠিক আছে, তুমি অপেক্ষা করা শেষ পর্যন্ত। আমার সন্তান না হওয়া পর্যন্ত আমার কাছে থেকে যাও। এরপর সন্তান হলে আমার জিনিস আমাকে বুঝিয়ে দিয়ে বাপের বাড়ি চলে যেও। কথা বলে শ্রাবণ নিজেই হাসি আটকাতে রাখলো। হিয়া বিছানায় বসে ধরা গলায় বলল, যাব না কোথাও, সন্তানও দেব না, এখানেই থাকবো। সন্তান দুজনেই থাকবে। শ্রাবণ হেসে বলল, যাক বুঝেছ। এই শোনো, এখানে দেখো, খাওয়ার আগে ওষুধ আছে একটা, এখন খেয়ে নাও। খাচ্ছি। শ্রাবণ শার্ট খুলে টি শার্ট পরে নিল, পারফিউম হাতে নিয়ে আবার রেখে দিল। হিয়া স্মেল নিতে পারে না তাই নিল না। এরপরে বেরিয়ে গেল। হিয়া ওষুধ খেয়ে রুম থেকে বেরিয়ে নিচে এসে বসলো। তখন নেহা নিচে ছিল না, ফাহিমা বেগম রান্না করছিল। তৌকির চৌধুরী এসে বললেন, আর মাহিমা বেগমকে বললেন কফি দিতে। হিয়া কফির কথা শুনে উঠে গেল কিচেনে। ফাহিয়া বেগম কফি বানাতে না দিয়েও নিজের শ্বশুরের জন্য কফি বানিয়ে নিয়ে এলো। তৌকির চৌধুরী কফি নিয়ে বললেন, তুমি কি কফি বানাতে গেলে কেন? বাবা, আমি বুঝতে পারিনি আপনারা আমায় এত তুলো করছেন কেন। বলি একটু কাজ করলে কিছুই হবে না তো? কিছু হোক বা না হোক তোমার কোনো কাজ নেই। শ্রাবণ নিচে নামতে নামতে তৌকির চৌধুরীকে বলল, তোমার বউকে কিছু বললো না, কিছু বললেই চলে যাই হুমকি দেয়। কথাটা তামসা মনে হলেও হিয়ার কাছে খোঁচা মারা মনে হলো। তৌকির চৌধুরী বুঝেইনি শ্রাবণের কথা, তাই জিজ্ঞাসা করলেন, কোথায় চলে যাবে? কোথায় আবার বাপের বাড়ি? তোমার বৌমাকে কোথাও কথা বললেই বাপের বাড়ি চলে যাবে। হিয়া চোখ ছোটো ছোটো করে তাকিয়ে রইল। এরপর ধুপুস পা ফেলে চলে গেল ওপরে। তৌকির চৌধুরী আর শ্রাবণ দুজনেই হাসলেন এতে। তৌকির চৌধুরী শ্রাবণকে বললেন, তুমিও না ওকে শুধু রাগিয়ে দাও। ও কি সিরিয়াস হয়ে বলে নাকি? মজা করেই তো বলে। ওকে রাগাতে ভালো লাগে। এখন দেখো কোন রূপ নিয়ে আসে। তৌকির চৌধুরী বললেন, দেখা যাক কি হয়। হিয়া সাবিহা চৌধুরীর রুমে এলো। সাবিহা চৌধুরী সোফায় বসে তৌকির চৌধুরী জামা কাপড় ভাঁজ করছিলেন। হিয়া তার সামনে দাঁড়ালো। মা, হ্যাঁ বলো। হিয়া সাবিহা চৌধুরীর পাশে বসলেন, বললেন, মা, আপনার ছেলেরা সব সময় খেপায়। আমি যে চৌধুরী বাড়ির বউ, আমার যে মান সম্মান আছে ওনার তা মাথায় থাকে না। সাবিহা চৌধুরী কাপড় রেখে মনোযোগী হলেন কথাতে। কিছু বলছে মা? মা, আপনি তো জানেনই আমার আবার বাপের বাড়ি চলে যাব এই ডায়লগটা মুখে বেশি আসে। সেটা নিয়ে সবসময় খোঁচা মেরে কথা বলে। তবে শ্রাবণও তোমার সাথে মজা করেই বলে। আমি যে মজা করি বলি সেটা কি বোঝে না আপনার ছেলে? একটু আগে বলছি যে বাপের বাড়ি চলে যাব, তারপর আপনার ছেলে কি বলে শুনবেন? বলে বাচ্চাটা হোক তারপর বাপের বাড়ি পাঠিয়ে দেব। সাবিহা চৌধুরী হাসতেও পারছে না, অভিনয় করে কপাল কুঁচকালেন। তার ছেলে হিয়াকে বলবে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, অসম্ভব। হিয়া চাইছেন এখন যেন শ্রাবণকে বকা হোক। সাবিহা চৌধুরীও হিয়ার মনের কথার সাথে তাল মিলিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো দেখি কোথায়। আজ ওকে বাড়ি থেকেই বের করে দিব, সাথে বাপটাকেও। হিয়া মনে মনে সাবিহা চৌধুরীকে থ্যাংক ইউ বলে তার পিছু পিছু ড্রয়িং রুমে এলো। সাবিহা চৌধুরী শ্রাবণীর সামনে দাঁড়িয়ে বললেন, হিয়াকে কি বলছো? শ্রাবণ বসে থেকে ঠান্ডা মেজাজে বলল, কি বলেছি? ও নাকি বলেছে ও বাচ্চা হলে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। শ্রাবণ অবাক হলো, কি ও কথাটা বলেছিল কিভাবে আর সে
সেটাকে পেঁচিয়ে নালিশ দিয়েছে। শ্রাবণও কি কম, ও মর্জি ধরে বলল হ্যাঁ পাঠিয়ে দেব বলেছি, শুধু বাচ্চাটা হোক, ওকে সত্যিই পাঠিয়ে দেব। হিয়া আবার কি তাহলে ফেসে গেল? ও অবাক হয়ে এগিয়ে এসে শ্রাবণের পিছনে দাঁড়িয়ে বলল আপনি না তখন মজা করে বললেন, আর এখন? শ্রাবণ সাথে সাথে বলল দেখেছো আম্মু, ও নিজেই স্বীকার করলো মজা করে বলেছিলাম, আর সেটা নিয়ে নালিশ জানাতে গিয়েছে। হিয়া জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে রইল। আসলেই এক এক সময় বোকার মতো কথা বলে। শ্রাবণের কথা শুনে তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী খিলখিলিয়ে হেসে উঠলেন। সাবিহা চৌধুরী অপরের দিকে যেতে যেতে ওদেরকে উদ্দেশ্য করে বললেন আমি আগেই জানতাম এরকম কিছুই হবে। শ্রাবণ হেসে হেসে বলল জানোই তো তোমার বউয়ের মাথার একটা তার ছেঁড়া। হিয়া বেগতির এগিয়ে গিয়ে বলল তার ছেঁড়া বউ নিয়ে বিয়ে করতে বলেছিলেন কে? তৌকির চৌধুরী বসে থাকতে পারলেন না, উঠে হাসতে হাসতে সিঁড়ির দিকে চলে গেলেন। হিয়াও হেসে শ্রাবণের কাছে এসে বসল। তৌকির চৌধুরী তা দেখে বললেন সেই তো মিলেই গেলে দুজনে, এত ঝগড়া করে লাভটা পেলে কি? ভাগ্যিস শ্রাবণ হিয়া বাড়িতে এসেছিল, না হলে বাড়িটা এত হাসি খুশিতে ভরে উঠত না। শ্রাবণ নিজেকে বাব্বাহ দিয়ে বলল দেখতে হবে তো কার পছন্দ? শ্রাবণ চৌধুরীর পছন্দ। হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল মোটেও না, আমি মেসেজ দিয়েছিলাম বলেই পিছনে নিয়েছেন আমাকে, না হলে এত সুন্দর বউ পেতেন না, জীবনও পেতেন না। তৌকির চৌধুরী আর শ্রাবণ রাতের খাবার খেয়ে রুমে চলে গেল। সাবিহা চৌধুরী হিয়া নেহা খায়নি। সাবিহা চৌধুরী দুজনকে খেতে বসতে বললেন, নেহা খাবে না বলল। কাব্য ফিরল একসাথেই খাবে, তবুও সাবিহা চৌধুরী বললেন নেহা তুমি খেয়ে নাও তো, কাব্য এলে ওকে দিও, আর ওর মনে হয় বাইরে খেয়ে আসবে, এই পর্যন্ত তো বাইরে গেলেই ফিরবে, তুমি ওর জন্য অপেক্ষা না করে খেয়ে নাও মা। নেহা মাথা নাড়িয়ে বলল না মা, ফিরুক উনি একসাথেই খাবো। সাবিহা চৌধুরী বললেন ঠিক আছে তাহলে, তাহলে আর কি, অন্য কিছু খাও। নেহা তবুও কিছু মুখে তুলল না। কাব্য বেরিয়ে গিয়েছে রাগ করে, খাবে কি না খাবে না সেটা ও জানে, তাও নেহার অপেক্ষা করা উচিত। নেহা রুমে গিয়ে শুধল। এদিকে সাবিহা চৌধুরী আর হিয়া কিচেনে আর খাবার টেবিল গুছিয়ে যে চলে যাবে রুমে। কাব্য 11টা নাগাদ বাড়িতে ফিরল। রুমে ফিরে নেহাকে ঘুমিয়ে পড়তে দেখে আর ডাকলো না, ও নিজেও শুয়ে পড়ল। সকাল সকাল হিয়া ড্রয়িং রুমে এসে দেখে কাব্য ড্রয়িং রুমে বসে আছে। হিয়ার রুম থেকে বেরোনোর পর শ্রাবণও হাতে ল্যাপটপ নিয়ে নিচে এলো। এখন থেকে দুটন্ড ও হিয়াকে চোখের আড়াল করতে ইচ্ছুক নয়। হিয়া শ্রাবণ আর কাব্যর জন্য কফি বানিয়ে নিয়ে এলো। নেহাও নিচে এসে কিচেনে ঢুকলো, মুখটা কেমন মলিন। হিয়া কিচেনে ঢুকতে ঢুকতে কাব্য আর নেহাকে বলল নেহা তোরা রাতে খাস নেই? নেহা হাসার চেষ্টা করে বলল খেয়েছি তো। হিয়া উদ্গ্র কণ্ঠে বলল কই খেয়েছিস? খাবার মা যেভাবে ঢাকনা দিয়ে রেখেছিল ঠিক সেভাবেই রয়েছে। তাহলে কি দাঁড়ালো কাব্য এসে আর খায়নি, তুইও খাস নেই? কাব্য নেহার দিকে তাকালো। নেহা চোখ নামিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফাহিমা বেগম এলেন। তিনি এসে দেখলেন বাড়ির দু বউ রান্না করার জন্য জিনিস গুছিয়ে রেখেছে। এই নিয়ে কতবার যে তিনি না করেন ওদের, এরা শুনেই না। শ্রাবণ আর চোখে কাব্যের দিকে তাকিয়ে ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়িয়ে এলো। এরপর কিচেনে ঢুকে হিয়ার হাত ধরে নিয়ে সিঁড়ির দিকে চলে গেল। হিয়া বলল কোথায় যাব এখন? রুমে। কেন, কাজ আছে? না, আমি এতবার সিঁড়ি বেয়ে উঠানামা করতে পারবো না। ডাক্তার সিঁড়ি দিয়ে উঠানামা করতে না করেছি শুনেননি? আর কিছুক্ষণ পরে যাব রুমে। শ্রাবণ ল্যাপটপটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল এটা তুমি নাও, আর আমি তোমাকে নেই। মানে? হিয়া শ্রাবণকে পাজা কুলে নিয়ে হাঁটা দিল। হিয়া লজ্জায় কোথায় লুকাবে সেটা ওর অজানা। শুধু শ্রাবণের শার্টের কলার চেপে ধরে মুখ গুজিয়ে আছে বুকে। লোকটা বড় আজব, এক এক সময় লোক লজ্জা ভুলেই কাজ করে বসে। শ্রাবণ হিয়া চলে যেতেই কাব্য উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে যেতে যেতে নেহাকে বলল নেহা রুমে এসো। আসছে। কাব্য রুমে এসে বিছানায় বসলো। কালকে ঝগড়ার কথা মনে করলো। কালকে বিকালের পরপরই কাব্য মাত্র ঘুম থেকে উঠেছে। নেহা এসে ওর পাশে বসে খানিকটা আদরি গলায় বলল আমার না একটা জিনিস চাই। কি চাই? একটু দামি জিনিস, আপনাকে দিতেই হবে। ঠিক আছে বলো। নেহা লাজুক হেসে আবদার সুরে বলল আমার একটা বাচ্চা চাই। কাব্য ধূপ করে উঠে বসলো। নেহা বলল হিয়ার বাচ্চা হবে, কত খুশি। শ্রাবণ ভাই কত খুশি। আমরাও। এখন না, তোমার পরীক্ষার আরো 3-4টা মাস আছে, পরীক্ষাটা দাও এরপরে। আর আমারও একটা ব্যবস্থা হবে, পড়ালেখার জায়গায় আর বাচ্চার জায়গায় থাকবে। তবু আরো 3-4 মাস যাক। নেহা বিছানায় পা তুলে বসে বলল না, আমার চাই মানে চাই। কাব্য বিছানা থেকে নেমে গিয়ে বলল দেখো অযথা কথা বাড়িও না তো। অযথা না, ওদের বাচ্চা হবে, ওরা কত খুশি। আমারও ইচ্ছে করছে। উফ, এক কথা বুঝো না কেন? আমি এখনো বেকার, যতই টাকা পয়সা থাকুক না কেন আমি কিছুই করি না।
এই 2-3 মাস পরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো, তার যোগ্য অনুযায়ী আমাদের কোম্পানিতে ঢুকতে পারবো, তখন আলাদা একটা আনন্দ থাকবে। তখন একটা বাচ্চা কেন 10টা দিতে চাইলেও সমস্যা নেই। নেহা রাগ করলো কিনা বোঝা গেল না, নিচে চলে গেল। কাব্য ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলো। এর আগে আবার শ্রাবণ সাবিহা চৌধুরী হিয়াকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন। ফাহিমা বেগমও বাড়িতে নেই। নেহা কাব্যের জন্য কফি বানাতে গেল। কাব্য বেরিয়ে যেতে নিলেই নেহা বলল, কফি বানিয়েছি, খেয়ে যান। কাব্য সোফায় এসে বসলো। নেহা কফি নিয়ে পাশেই বসলো। আবারও সেই বাচ্চার কথাই বলল। কাব্য কিছু বলল না। চটপট কফি খেয়ে উঠে দাঁড়াতেই নেহা তখনও আবারও বাচ্চার কথা বলল। ঠিক তখনই কাব্য ধমক দিয়ে কিছু কথা শুনিয়ে হনহন করে বেরিয়ে গেল। নেহা কাঁদতে কাঁদতে কিচেনে ঢুকলো। আর তখনই এলো সাবিহা চৌধুরী আর হিয়া। এই মুহূর্তে নেহার রুমে এলো। কাব্য বিছানায় বসে আছে। বলুন কি বলবেন, কাছে এসো। নেহা এগিয়ে গিয়ে দাঁড়ালো। কাব্য 2 হাত বাড়িয়ে নেহাকে আরও কাছে টেনে নিল। নেহার বুকে মুখ গুজে নরম গলায় বলল, আই এম সরি। নেহা মিনমিন করে বলল, ঠিক আছে, শুধু ঠিক আছে, একটাবার বলতে তো পারতে। আপনি শোনার চেষ্টা করেছেন, এসে তো ঘুমিয়ে পড়েছেন। সরি সরি, এগুলো সরি। নেহা অভিমানী কণ্ঠে আওড়ালো, হয়েছে, আর বলতে হবে না, রাগ নেই আমার। কাব্য মাথা তুলে বলল, পরীক্ষাটা দাও, ফ্রি হও, তারপর যা চাবা তাই দেব। ঠিক আছে। দুপুরের দিকে হিয়া গোসল করে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে দেখে বড্ড অবাক হলো। মা হওয়া সহজ নয়। যতই আনন্দ থাকুক না কেন, একজন মাই জেনে একজন সন্তানের হওয়ার পিছনে কতটুকু কষ্ট থাকে। ফাহিমা বেগম শ্রাবণের জন্য খাবার দিয়ে গেলেন, সাথে কফি। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হলো শুধু তাওয়াল পরে। হিয়া বরাবরের মতো ওর বডির দিকে তাকিয়ে রইল। জিজ্ঞাসা করলো, চৌধুরী সাহেব, আপনার বয়স কত? শ্রাবণ কফিতে চুমুক দিয়ে বলল, বয়স দিয়ে কি করবে, বুড়ি হওয়ার আগে বাচ্চার মা হতে যাচ্ছ তো। হিয়া চুল মোছার গতি বাড়িয়ে দিয়ে বলল, কথা সেটা নয়, বলছি বয়স কত। শ্রাবণ বলল, কেন, বয়স বেশি জানলে কি হবে, চলবে? হিয়া তাহলে রেখে বলল, ধুর, থাকবোই না, চলে যাব বাপের বাড়ি। শ্রাবণ বাঁকা হেসে বলল, যাও, বুড়ি হয়নি, এখনো হ্যান্ডসাম, বিয়ে করতে পারবো। হিয়া বিছানায় এসে বলল, যাব কোথায়? শ্রাবণ কাবার থেকে শার্ট বের করে পরে বলল, বয়স বললে নিজেকে তোমার কাছে বুড়ো বুড়ো মনে হবে, বুঝলে? সিক্রেট থাকুক। হিয়া কি যেন ভেবে বলল, মায়ের থেকে শুনে নেব, আপনাকে বলতে হবে না। ঠিক আছে, জিজ্ঞাসা করো। তখনই হিয়া চলে গেল সাবিহা চৌধুরীর কাছে। এসে জিজ্ঞাসা করলো, মা, একটা কথা জিজ্ঞাসা করব? মা, আপনার ছেলের বয়স কত? সাবিহা চৌধুরী হেসে বললেন, কত আর হবে, ওই বড়টার 21-22 হবে আর ছোটটার 18-19 হবে। হিয়া ঘাড় কাত করে অবাক কণ্ঠে বলল, হ্যাঁ, কি বললেন মা, আবার বলুন। আরে হ্যাঁ, ঠিকই বললাম, কত এর বয়স আছে ওদের, মা বাচ্চা মানুষ, সেদিন মনে হলো। হিয়া অবাক কণ্ঠে বলল, মা, তাহলে আপনার বয়স কত? সাবিহা চৌধুরী দুষ্ট হেরে বললেন, আমার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, তারপর শ্রাবণ হলো, আর শ্রাবণের এখন 22 বছর, তাহলে আমার বয়স কতই আর হবে? 34 হবে। কথাগুলো ওর মাথার উপর দিয়ে গেল। ও আর প্রশ্ন করতে পারলো না, চলে গেল। সাবিহা চৌধুরী হেসে শ্রাবণকে মেসেজ দিলেন, বাবা, তোমার বউকে সামলাও, যা বলতে বলেছি। হিয়ার রুমে এসে বিছানায় বসে পানি খেলো। এসিতে ওর শরীর ঘামছে। শ্রাবণ লাস্ট আপেলের টুকরোটি মুখে পুড়ে নিল। কি হয়েছে গো বউজান? জানেন, মা না বলল তার বয়স নাকি 34। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আর আপনার নাকি 22, কাব্য ভাইয়ের 19। কেমনে সম্ভব? এতে আবার কি হয়েছে? না মানে মায়ের বয়সটা ঠিক আছে, কিন্তু আপনাদের বয়সটা কম। শ্রাবণ বিষম খেল। হিয়া এগিয়ে গিয়ে মাথা চাপড় মেরে বলল, আস্তে খান। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, আর মায়ের বয়স 51+, বাবার 57। ওনাদের লাভ ম্যারেজ। উফ, আমাদেরটাও তো লাভ ম্যারেজ। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, জি না, শরবত মেসেজ। তাহলে আপনার বয়সটা কত? বলবো না, অন্য কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কাব্য ভাইয়ের বয়স কত সেটা বলুন। ও মনে হয় সামান্য 25 পড়বে। হিয়া বুদ্ধি খাটিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কাব্য ভাই আপনার থেকে কত বছরের ছোট? শ্রাবণ চোখ পাকিয়ে তাকিয়ে বলল, বয়স নিয়ে যদি আরেকটা প্রশ্ন করো তাহলে এখনই আবার বিজনেসের টিপ লন্ডনে যাব, আমার অপশন হাতে আছে, তুমি কি চাও? হিয়া হেসে শ্রাবণের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি না মজা করছিলাম, আপনিও না ভয় পাইয়ে দেন। আর যাই বলুন, আপনার বডিটা সেই লাগে। শ্রাবণ বাঁকা হেসে বলল, আর হ্যাঁ, মুখ দিয়ে যদি আর বাপের বাড়ির শব্দ বের করো তাহলে কিন্তু আমি আমার সিদ্ধান্ত বেছে নেব। হিয়া শুয়ে পড়ল আর ঝাড়ি মেরে বলল, ঠিক আছে, বলবো না। শ্রাবণ পাশ ফিরিয়ে মুখ টিপিয়ে হাসলো। এবার তাহলে জব্দ করা গেল। হিয়া বিড়বিড় করে বলল, আগে জানলে এমন বিজনেসম্যানকে বিয়েই করতাম না, রিক্সাওয়ালাকে বিয়ে করতাম, ভালোই হতো, কখনো বিজনেস টিপ নিয়ে চিন্তাও মাথায় আসতো না। শ্রাবণ মস্করা করে বলল, তাহলে রিক্সাকে নিয়ে কিনুন, তাও ভালো হবে। কয়েকদিনে এভাবেই কাটলো। শ্রাবণ অফিস করে দুপুর 2টা পর্যন্ত, আর সেই দিন মিটিং থাকে, সেই দিন সন্ধ্যা। এইসব হিয়ার কথা চিন্তা করে এতে টাকা পয়সা দিয়ে করবে কি?